বাংলাদেশের রাজনীতি পুরো জমে গেছে, একদম জমে মাখন হয়ে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। অনেকেই বলতে পারেন কিভাবে ভাই বাংলাদেশের রাজনীতি তো ঠিকঠাক চলতেছে, আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়ে আছে, বিএনপি বীরদর্পে মাঠে এগিয়ে যাচ্ছে, জামাত কোণঠাসা হওয়ার উপক্রম হয়েছে। অনেকেই অনেক প্রশ্ন করতে পারেন, তবে আমি যেটা বলতেছি বাংলাদেশের রাজনীতির খেলা পুরোপুরি জমে গেছে। কতগুলা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে কতগুলা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। প্রথম থেকে শুরু করি। বেগম জিয়া যখন হসপিটালে অ্যাডমিট হলেন তার কিছুদিন পূর্বেও তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন তার দেশে ফিরে আসাটা শুধুমাত্র তার সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়, এখানে অনেক বিষয় আছে যেগুলা চাইলেও আমি প্রকাশ্যে বলতে পারছি না। বলেছিল কিনা তারেক রহমান স্ট্যাটাসের মধ্য দিয়ে। এরপর হঠাৎ কয়েকদিনের ব্যবধানে কি এমন হয়ে গেল, খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলেন। বাংলাদেশে ফিরে আসতে তার যে বাধাগুলো ছিল, তার যে সমস্যাগুলো ছিল, যে সিদ্ধান্তগুলোর কারণে তিনি বাংলাদেশে আসতে সাহস পাচ্ছিলেন না, সেই সিদ্ধান্তগুলো আদতে কি, কারা সেই সিদ্ধান্তগুলো নিল, কারা তারেক রহমানকে বাংলাদেশে প্রবেশ করার জন্য সুযোগ সৃষ্টি করে দিল, কারা তারেক রহমানের দেশে ফেরার নেপথ্যের কারিগর। এই প্রশ্নগুলো কি আপনাদের মনের মধ্যে একবারও জাগে না? যদি না জেগে থাকে তবে জাগান, আর যদি জেগে থাকে তবে আমি বলতেছি আপনারা শুনেন। 5 আগস্টের পর বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান ঘটেছে। এই বিষয়গুলোকে পৃথিবীর কোনো দেশ স্বাভাবিক প্রক্রিয়াতে নেয়নি, স্বাভাবিকভাবে নেয়নি। এখানে মার্কিন ডিপ স্টেট একটা চরম ষড়যন্ত্র করেছে, আইএসআই সম্পৃক্ত ছিল, এগুলা তো পুরান কথা। কিন্তু সবার প্রথম একটা বিষয় মাথায় রাখবেন, আপনার প্রতিবেশী যদি আক্রান্ত হয় আপনি কখনোই স্বাভাবিক থাকতে পারবেন না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, বাংলাদেশে যদি জঙ্গিবাদের উত্থান ঘটে, বাংলাদেশে যদি পরপর জঙ্গি হামলা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ভারত কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারবে না। বিশেষ করে তাদের আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হবে। এই মুহূর্তে বাংলাদেশে যা চলতেছে, বাংলাদেশের সামগ্রিক যা প্রেক্ষাপট, তাতে করে বাংলাদেশে আগামী দিনে জঙ্গি হামলা হবে। ভারত এটাকে কোনোভাবেই ভালোভাবে নেয়নি। যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করে রাখা হয়েছে, সেহেতু ভারতের একটা অপশন প্রয়োজন ছিল, সেই অপশনটা হয়ে গেছে বিএনপি। একথা শোনার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার উপর মন খারাপ করতে পারেন। দেখেন, রাজনীতি এমন একটা বিষয়, এখানে খেলার পর খেলা থাকে, একাধিক লেয়ার থাকে। প্রথমত যে লেয়ারটা, তারেক রহমান বাংলাদেশে এসেছেন, ভারতবর্ষের সম্পূর্ণ সহযোগিতা না হলেও এখানে একটা বিশাল গ্রিন সিগন্যাল ছিল। কারণ তারেক রহমান প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উলফা যে সন্ত্রাসী সংগঠন সেভেন সিস্টার্স মণিপুরের, তাদের সাথে যোগ সাজসে 10 ট্রাক অস্ত্র ঢুকিয়েছিল সেভেন সিস্টার্স আলাদা করার জন্য। বাবর এবং তারেক রহমান, এটা কি ভারতবর্ষ ভুলে গেছে? ভুলে যায়নি ভারতবর্ষ। তারপরেও কেন তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ সৃষ্টি করে দিল? কারণ একটাই, বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসলে এখানে মৌলবাদের একটা বিশাল উত্থান ঘটবে। এই রিস্ক ভারত কখনোই নেবে না, নিতে চায়নি। সে কারণেই ভারত বাংলাদেশে তারেক রহমানকে আসার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক লবিগুলা ঠিকঠাক করে দিয়েছে তারেক যাতে করে বাংলাদেশে আসতে পারে। তারেক বাংলাদেশে আসার পর একাধিক জায়গায় বক্তব্য দিয়েছে। কোনো বক্তব্যে ভারত বিরোধিতার সুর, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো বক্তব্য, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী কোনো বক্তব্য দিয়েছেন? দেননি। শুধুমাত্র কূটনৈতিক ভাষার মধ্যে পড়ে এমন কিছু কথা বলেছেন যেগুলা রাজনীতি টিকিয়ে রাখতে গেলে অবশ্যই করতে হয়। বিশেষ করে বিএনপির সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা, তাদের মনোবাসনা পূরণ করার ক্ষেত্রেও এই বিষয়গুলা অনেক বেশি কার্যকরী। কূটনৈতিক ভাষায় প্রত্যেকটা রাষ্ট্রের সমালোচনা করা, রাজনৈতিক দলের সমালোচনা করা। তারেক রহমান লন্ডনে বসে যেভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমালোচনা করেছেন 5 আগস্ট পরবর্তী সময় থেকে, বাংলাদেশে ফিরে আসার পরে ধরনের সমালোচনা তিনি কিন্তু করেন নাই। তার মানে বাংলাদেশে তারেকের ফিরে আসাটা পুরোপুরি নিয়ন্ত্রণ না করলেও এখানে ভারতের একটা ব্যাপক প্রভাব ছিল, ভারতের একটা ব্যাপক ভূমিকা ছিল। ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে পারে নাই। তাহলে ভারত কি তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশে এনেছে জামায়াতকে প্রতিষ্ঠিত করার জন্য? ভুলেও না। বাংলাদেশের রাজনীতিতে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না, এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, জামাত এবং বিএনপি দুজনের প্রতিপক্ষ, দুইটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, তারা বলে থাকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত এবং বিএনপির মধ্যে যদি ইলেকশন হয় বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি থাকে, সেই নির্বাচন পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না, এটাও সবাই জানে। তাহলে হঠাৎ করে গতকাল কেন জামাতের সাথে তারেক রহমান বৈঠক করলেন? জামাতের একটা প্রতিনিধি দল, বিএনপির একটা প্রতিনিধি দল, তারা বৈঠক করেছেন। বৈঠকের পর আবার জামাতের আমির বলেছেন, অতীতেও আমরা একসাথে ছিলাম রাজপথে, ভবিষ্যতেও থাকবো, আগামী 5 বছর বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো। অর্থাৎ আগামী 5 বছর তারা ঐক্যবদ্ধ অবস্থায় থাকতে চায়। কিন্তু আমার প্রশ্ন হলো, জামাতের প্রতিপক্ষ বিএনপি 5 আগস্ট পর থেকে আমরা দেখতেছি বিএনপির প্রতিপক্ষ জামাত, বৃহৎ প্রতিপক্ষ। তাহলে জামাত এবং বিএনপির জোট হলে তাদের জোটের প্রতিপক্ষ কারা? জাতীয় পার্টি। জাতীয় পার্টির কি সেই এবিলিটি আছে? অন্যান্য রাজনৈতিক দলের সেই এবিলিটি আছে? এনসিপির সেই এবিলিটি আছে?
নাই। এনসিপি তো জামাতের সাথে জোট করেছে। গতকালকে তারেক রহমান এবং সাদা শকুন শফিকের বৈঠকের পর সাদা শকুন বলে দিল বিএনপির সাথে তারা অতীতে ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও থাকতে চায়। তাহলে ভবিষ্যতের তৃতীয় শক্তিকে সহজ ভাষায় বললে জামাত এবং বিএনপির বিপরীত শক্তিটা কে? প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই, কে? এটার একমাত্র সহজ উত্তর বাংলাদেশ আওয়ামী লীগ। জামাত এবং বিএনপি যদি ঐক্য করতে চায় সেক্ষেত্রে সংসদে বিরোধী দল কে হবে? তারা যদি ঐক্যের মধ্য থাকে, জোটের মধ্য না থাকুক, ঐক্যের মধ্য থাকলে তো একজন আরেকজনের বিরোধী দল হতে পারে না। এটা তো রাজনৈতিক ভাষার মধ্যে পড়ে না। তার মানে তাদের বিরোধী দল এনসিপি? কখনোই না। এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ। জাতীয় পার্টির সেই সক্ষমতা নাই। তার মানে জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধ হচ্ছে কারণ তারা জানতে পেরেছে, তারা বুঝতে পেরেছে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন সম্পন্ন হতে দেবে না। এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত কখনোই এই দুইটা ডানপন্থী একটা আর একটা উগ্রবাদী মৌলবাদী চক্র জামাত ইসলামকে ক্ষমতায় আনতে দেবে না, আসতে দেবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে যেভাবেই হোক ম্যানেজ করে হলেও বাংলাদেশে জামাত ইসলামকে ক্ষমতা থেকে অনেক দূরে রাখতে হবে। এইটা ভারতবর্ষ সর্বোচ্চ প্রক্রিয়া চালাবে, সর্বোচ্চ চেষ্টা করবে। আর আওয়ামী লীগ তো অবশ্যই চেষ্টা করবে জামাত যাতে ক্ষমতায় না আসে। মন্দের ভালো বিএনপি অবশ্যই মুদ্রার এপিঠ ওপিঠ, যাহা জামাত তাহাই বিএনপি, মুদ্রার এপিঠ ওপিঠ। সেক্ষেত্রে তারপরেও বিএনপির একটা দায়বদ্ধতা বাংলাদেশের মানুষের প্রতি আছে, যেটা জামাতের মধ্যে নাই। কারণ জামাত বাংলাদেশ রাষ্ট্রই বিশ্বাস করে না, স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, বাংলাদেশের জাতীয় পতাকা মানচিত্র কোনো কিছুকে বিশ্বাস করে না। সো জামাতের দায়বদ্ধতার জায়গা নাই, যেটা বিএনপির মধ্যে আছে। এখন তৃতীয় শক্তি যদি বাংলাদেশ আওয়ামী লীগ হয় বা হতে চায় বা বিরোধী দল আওয়ামী লীগ হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন, অলরেডি জানুয়ারি মাস পড়ে গেছে, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন। আওয়ামী লীগ কখন তাদের ব্যান উঠানো হবে? আওয়ামী লীগ এই স্বল্প সময়ের মধ্যে কি তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে? তাদের প্রার্থী মনোনয়ন দিতে পারবে? দেশে ফিরতে পারবে নেতারা? তার মানে ফেব্রুয়ারির 12 তারিখে আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত অভিমত, আমি নিশ্চিতভাবে বলতে পারি না, নির্বাচনটা হয়তো বা কোনো কারণে তফসিলটা পিছিয়ে যাবে এবং নির্বাচনটা মার্চ এপ্রিল অথবা মে জুনের দিকে চলে যাবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে। কথায় কথায় ভারত বিরোধিতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। জামাতের আমির কিন্তু কোনো একটা কূটনৈতিক মহলের সাথে বৈঠক করেছে এবং গত পরশু যখন তারেক রহমান ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করলেন, ডক্টর এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা শোক বার্তা নিয়ে এসেছিলেন। সেখানে ডক্টর এস জয়শঙ্করের সাথে তারেক রহমানের বৈঠকের পর জামাতের সাদা শকুন শফিকও কিন্তু বলে দিয়েছে ভারতের সাথে তারাও সম্পর্ক ঠিক রাখছে। এখন এখানে দুটো বিষয় হতে পারে। এক, ভারতের সাথে বিএনপির সখ্যতা, ভারত বিএনপিকে বিশ্বাস করতে চাচ্ছে বা করা উচিত, এটা কি জামাত বুঝতে পেরে তারা একটা ডাবল গেম খেলার জন্য বিএনপির সাথে ঐক্যের একটা নাটক করতেছে? বিএনপিকে আবারও ঘোল খাওয়াচ্ছে? নাকি জামাতও চাচ্ছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে? নাকি জামাত বুঝতে পারছে তাদের পেছনের চামড়া একটাও থাকবে না? নাকি জামাত বিএনপি বুঝতে পারছে উভয়েই যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে সে নির্বাচন অংশগ্রহণমূলক, প্রতিনিধিত্বমূলক, সে নির্বাচন প্রতিযোগিতামূলক হবে না এবং সে নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আবারও ক্লিয়ার করব, বিএনপির সাথে ভারতের সুসম্পর্ক হচ্ছে বা হবার একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটা কি জামাত ভালো চোখে দেখছে না? সে কারণেই কি জামাত বলতেছে ভারতের সাথে তারাও সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছে? নাকি জামাত বিএনপি উভয়ে বুঝতে পারছে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই সরকার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবে না? এই দুইটা বিষয়ের যে কোনো একটা গেম বাংলাদেশে চলতেছে এবং আমি আপনাদেরকে এটা একদম নিশ্চিত করে বলতে পারি এটাই হচ্ছে। এবং বাংলাদেশের রাজনীতিতে খেলা শুরু হয়ে গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের খেলা সামনের দিনে আরো বাড়বে এবং আপনারা চরম মজা পাবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বিশাল গ্রাউন্ড হয়ে গেছে বাংলাদেশ নিয়ে সবাই খেলবে, তবে সব থেকে বেশি পাওয়ারফুল পেশি নিয়ে খেলবে ভারতবর্ষ। এইটুক মাথায় রাখবেন, এটা ভারতবর্ষ, নট জোক। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কিছুদিন পূর্বে তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাকর্মীরা স্লোগান দিয়েছিল না, 1 2 3 4 তারেক জিয়ার টিনের চালে কাউয়া, তারেক জিয়া স্লোগান দিয়েছিল না? এখানে ছাত্র শিবিরের দুইটা নেতা ছিল, একটা ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবায়ের এবং মুসাদ্দেক। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে শিবির, এই ধরনের বাজে স্লোগান, অশোভনীয় স্লোগান, এগুলোর আবিষ্কারক এবি জুবায়ের এবং মুসাদ্দেক। তারা দুজন সহ ছাত্র শিবিরের সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে ভিপি শিবিরের সাদিক কায়ুম, এরা একটা প্রতিনিধি দল তারেক রহমানের সাথে তাদের যে পল্টনের দলীয় কার্যালয় সেখানে গিয়ে সাক্ষাৎ করেছে, কিন্তু ছাত্র দলকে তারেক রহমান সাক্ষাৎ
সাক্ষাৎ দেন নাই। ব্যাপক কষ্টের বিষয়। ছাত্র দলের চেতনা দণ্ড কি হারিয়ে গেল? তাদের ভাইয়া দেশে ফিরে আসলো, অথচ ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে অফিসিয়ালি কোনো সাক্ষাৎ হলো না, কোনো আড্ডা হলো না। এটা তো আসলে হয় না। জাতীয়তাবাদী রাজনীতির চেতনা কি এতটাই দুর্বল? ছাত্র দলকে বাইরে গেটের সামনে রেখে তারেক রহমান শিবিরের সাথে বৈঠক করেন। এইটা নিয়ে বিএনপির ছাত্র দলের মধ্যে ব্যাপক হানাহানি শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ফাটিয়ে ফেলতেছে। বিএনপি পন্থী যারা অ্যাক্টিভিস্ট আছে তারাও লিখতেছে এভাবে আর কথা বলা ঠিক না। যারা আপনাকে নিয়ে স্লোগান দিল বাজে বাজে ভাষায়, তাদের সাথে বৈঠক করছেন, আর আপনার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাইরে বসে বসে মশা মারতেছে। শীতের সময়ে ছাত্র দল ব্যাপক ক্ষুব্ধ। তারেক রহমান শিবিরের সাথে সাক্ষাৎ করেছে। এইখানে ছাত্র দল কিন্তু একটা যৌক্তিক কথা বলেছে, তাদের নীতিগত জায়গা থেকে এটা বলতে পারে, কারণ তারেক রহমান কেন শিবিরের সাথে মিটিং করবেন? ছাত্র দলের গর্ধবদেরকে আমি বলি কি, তারেক রহমান জামাতের আমিরের সাথে মিটিং করেছে, তাদের সম্পর্ক 54-55 বছরের, তো শিবিরের সাথে মিটিং করবে না? এটা হয়? বিএনপি হচ্ছে গিয়া জামাতের বউ কিংবা স্বামী, ছাত্র শিবির হচ্ছে গিয়া বিএনপির ছেলে কিংবা মেয়ে, সো তাদের সাথে তো আগে সাক্ষাৎ করবে। সেই জন্য তারেক রহমান তার পুত্র কিংবা কন্যার সাথে আগে সাক্ষাৎ করেছে। এরপর তোমরা হচ্ছে গিয়া সৎ পুত্র কিংবা সৎ কন্যা তোমাদের সাথে পরবর্তীতে সাক্ষাৎ করবে। সো হতাশ হবার কিছু নেই। জাতীয়তাবাদী চেতনা এত সহজেই হারিয়ে ফেললে চলবে না ছাত্রদল। তোমাদেরকে আগায় যাইতে হবে, তোমাদেরকে মক করতে হবে, তোমাদেরকে ধানমন্ডি 32 ভাঙতে হবে, তোমাদেরকে টুঙ্গিপাড়া ভাঙতে হবে। কি ব্যাপার, তোমরা এখনই হতাশ হয়ে গেলে হবে? মাত্র তো শুরু। আবারও বলি, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা কয়লা, আর জামাত হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ক্যান্সার। এই দুয়ে মিলে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক নির্বাচন আদৌ হয় কিনা, এবং নির্বাচনকে কেন্দ্র করে একাধিক আন্তর্জাতিক খেলা চলতেছে। আপনারা আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।